আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই বললেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের প্রথম 6 মাসে বাংলাদেশে চীনা বিনিয়োগ বেড়েছে 300 ভাগ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। জাকসু ও হল সংসদ নির্বাচনে চলছে ভোট গণনা। নির্বাচন ও দায়িত্বে নিয়োজিত শিক্ষিকার হঠাৎ মৃত্যুতে ক্যাম্পাসে জুড়ে শোকের ছায়া। বাংলাদেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নেপালের ছাত্র বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 34, আহত 1368 জন। এবং আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে 7 উইকেটে প্রত্যাশিত জয় বাংলাদেশের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। বৈঠকে কমিশনের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আসিফ নজরুল সৈয়দা, রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনা বিনিয়োগের গতি বেড়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গত 1 বছরে চায়না বিনিয়োগ বেড়েছে 300 গুণ। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ চীন বাণিজ্য ও বিনিয়োগ ভিত্তিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসাইন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ সহ বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, গত 1 বছরে 20টি চীনা কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এসব চুক্তির মাধ্যমে মোট বিনিয়োগের পরিমাণ $40 কোটি মার্কিন। 6 মাসে বা 1 বছরে, এবং এই গ্রোথটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের পরস্পরের
যে collaboration and cooperation, that is the whole idea of BRID, Belt and Road Initiative, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক, কিছু আইনি সংস্থা, কিছু তথ্য সেবাকে সংস্থা, কিছু পরামর্শ সেবা সংস্থা, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করে। পরে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে প্রকৌশল ও নির্মাণ, ভারী যন্ত্রপাতি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, ব্যাংকিং ও আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা, ওষুধ শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিক্স ও সরবরাহ শৃঙ্খলা সহ একাধিক খাতের প্রতিষ্ঠানের পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। ৩৩ বছর পর অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। প্রায় ৬৮% ভোট গ্রহণের পর ভোট গণনা চলছে। এদিকে ভোট গণনা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পোলিং অফিসারের দায়িত্বে নিয়োজিত এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন টানটান উত্তেজনা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনা। প্রথমে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হচ্ছে। ধীরগতির এই প্রক্রিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হলেও বাকি ৪টি হলে এখনও গণনা চলছে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে রয়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৪৫ জন প্রার্থী। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেল। সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল এই ঘোষণা দেয়। তারা ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায়। একই দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরাও নির্বাচন প্রত্যাখ্যান করেন। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এতে একাত্মতা প্রকাশ করেন। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রয়েছে সীমাহীন প্রত্যাশা। চূড়ান্ত ফলাফলের ঘোষণা এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় এখন ক্ষণ গুনছে শিক্ষার্থীরা। এদিকে আজ সকালে শোকের ছায়া নেমে আসে ভোট গণনা কেন্দ্রে। প্রীতিলতা হলের পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সকালে ভোট গণনা কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ১৪৫ জনের। ডেঙ্গুর সঙ্গে বৃদ্ধি পাচ্ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও। তাই এডিস মশাবাহিত এসব রোগ থেকে বাঁচতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর সাথে যুক্ত হয়েছে ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ। এক সপ্তাহ ধরে জ্বর, ভর্তি করতে বলছে। ঠান্ডা জ্বর ছিল এক সপ্তাহ যাবত। তারপরে এমনি ওষুধ নিয়েছি, একবার দিছিল, তো ওইটাতে সারে নাই। ভাইরাস জ্বর আমরা গ্রামে প্রায় 12 দিন জ্বর ছিল। ডিএনসিসিতে নাকি জ্বরের চিকিৎসাটা ভালো হয় স্পেশালি, এই জন্য আমি বাচ্চাকে এখানে এনে ভর্তি করেছি। ডেঙ্গু জ্বর হয়েছে এক সপ্তাহ যাবত, পরে এখানে ভর্তি করছে। রোগীদের লক্ষণ অনুযায়ী সেপ্টেম্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। যে পেশেন্টগুলো ভাইরাল ফিভার নিয়ে আসছে সেগুলো অনেকগুলোই এর মধ্যে হয়তো আসলে ডেঙ্গি ফিভার অথবা চিকুনগুনিয়া। কারণ কোনো ক্ষেত্রে ডেঙ্গি আমরা এবার পজিটিভ পাচ্ছি না, যেগুলিকে আমরা সেরোনেগেটিভ ডেঙ্গি বলি বা প্রবাবল কেস বলি। আর চিকুনগুনিয়া তো এখনও অনেক রয়ে গেছে, যেগুলো ঠিক ডায়াগনোসিস হচ্ছেন না, ওনারা ডক্টরের কাছেও আসছেন না, ওগুলো ভাইরাল ফিভার হিসেবেই ডায়াগনোসিস হচ্ছে বা ট্রিটমেন্ট পাচ্ছে। রাজধানীর প্রতিটি ঘরে ঘরেই এখন ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, তীব্র শরীর ব্যথা, ডায়রিয়া সহ নানা উপসর্গ।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন থাকার পাশাপাশি জ্বর বা অন্য কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। জ্বর হলে যেটা করতে হবে, পেশেন্টকে 1 দিন বা 2 দিনের মধ্যে নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে, কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে, এটা কি ফ্লু নাকি চিকুনগুনিয়া না ডেঙ্গি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া যেহেতু এডিস মশাবাহিত রোগ, তাই মশার কামড় থেকে বাঁচতে মশক নিধনে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। এছাড়াও দিনের বেলা মশারি ব্যবহারের পাশাপাশি ফুলহাতা জামা কাপড় পরিধান সহ সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। আজ বিকেলে নগরীর সার্কিট হাউসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা মহানগরী ক্রীড়া সংস্থাকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নির্বাহী সদস্য তৈয়বুর রহমান, ক্রীড়া সংগঠক নিয়াজ মোহাম্মদ খান, মমতাজ উদ্দিন রুক্কু, সাংবাদিক ওসমান গনি মনসুর এবং দেবাশিস বুড়া দেবু সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, দ্বিধা দ্বন্দ্ব শক্তিশালী করে না, তাই গণতান্ত্রিক যাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর জাহিদ হোসেন বলেন, পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে, বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে। এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এক সাংবিধানিক বিশেষজ্ঞ রয়টার্সকে এর তথ্য জানিয়েছেন। এদিকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে আর আহত 1368 জন। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেপালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মন্ত্রীদের পালিয়ে যাওয়ার ভিডিও। আজ রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেছে, তবে কিছু সড়কে প্রবেশ নিষেধাজ্ঞা সহ সেনা টহল জারি রয়েছে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। গত দুদিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছিল ভয়াবহ পরিস্থিতি। গণ অভ্যুত্থানে অন্তত 34 জন নিহত এবং 1300 জন আহত। এছাড়া লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি রুপি হয়েছে। আজ রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেছে। দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে কিছু গাড়ি চলছে, তবে কিছু সড়কে এখনো প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও সেনা টহল জারি রয়েছে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি, এমনটাই রয়টার্সকে জানিয়েছেন নেপালের একজন সাংবিধানিক বিশেষজ্ঞ। তিনি জানান, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউটেল এবং সেনাপ্রধান অশোক সিকদেলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা সুশীলা কার্কিকে দায়িত্বে দেখতে চায় বলে জানান তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নেপালে ক্ষমতাচ্যুতদের হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার ভিডিও। এতে দেখা যায় নেপালের সেনাবাহিনী হেলিকপ্টারে দড়ি দিয়ে ঝুলিয়ে ক্ষমতাচ্যুত মন্ত্রীদের উদ্ধার করে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ ডেস্ক।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। ইসরায়েলি বোমা বর্ষণের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 72 জন নিহত হয়েছে। এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছে আরও 7 জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64,718 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ আরও 7 জন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি সংস্থা মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত একদিনে 72 জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহত হয়েছেন আরও 356 জন। এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,63,859 জনে। অনেক নিহত এখনও ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে গত 24 ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 9 ফিলিস্তিনি নিহত এবং অন্তত 87 জন আহত হয়েছেন। এ নিয়ে 27 মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 2,465 জনে। আহত হয়েছেন অন্তত 17,948 জন। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও সর্বসম্মতভাবে গৃহীত বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রসহ পরিষদের 15 সদস্যই এই নিন্দা প্রস্তাবে সম্মতি দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান। তবে তিনি জানান, গাজায় রক্তপাত বন্ধে দেশটির কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এদিকে কাতারের আমির দোহায় হামলায় নিহত 6 জনের জানাজায় অংশ নেন। এবার খেলার খবর। ক্রিকেট। প্রত্যাশিত জয়ে এশিয়া কাপ ক্রিকেটের 17তম আসরে যাত্রা শুরু করল বাংলাদেশ। গতরাতে তুলনামূলক দুর্বল হংকংয়ের বিরুদ্ধে গতরাতের 7 উইকেটে জিতল লিটন কুমার দাসের দল। আবুধাবির জয়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 20 ওভারে 143 রানের পুঁজি পায় হংকং। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ 42 রান সংগ্রহ করেন নিজাকাত খান। 4 ওভারে 1 মেডেল সহ মাত্র 21 রান দিয়ে 2 উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়াও রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ নেন 2টি করে উইকেট। জবাবে লিটন ও তাওহিদ হৃদয়ের বড় জুটিতে 14 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন 14 বলে 19, তানজিদ হাসান তামিম 14, লিটন কুমার দাস 39 বলে 59 এবং তাওহিদ হৃদয় 36 বলে অপরাজিত 35 রান সংগ্রহ করেন। ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। আগামীকাল শনিবার রাত 8:30টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।